সাংবাদিক বলো। সাংবাদিক বলছেন, আগে তা তো অঙ্কটা ভুলই হলো। ঠাকুর বলছেন, সেই ভুল অঙ্কের ফলেই চারিদিকে এত দ্বন্দ্ব, এত বিবাদ বিসম্বাদ। হাতের এক বাদ দেবার ফলেই এত হাতাহাতি, এত বাদাবাদি। ভুল অঙ্কের ফল বিষময়। সাংবাদিক বলছেন, ঠাকুর তারা হাতের এক বাদ দিলেন কেন? ঠাকুর বলছেন, এক যে বাদ দিচ্ছে সেটা যে বাদ পড়ে যাচ্ছে সেটাও তাদের খেয়াল নাই। ইচ্ছে করে তো আর বাদ দেয়নি, ভাবছে এর মধ্যেই এক আছে। একটাকে যদি ধরতে পারতো তবে আর বাদ পড়তো না। ধরতে পারেনি বলেই ধরি মাছ আছুই পানি। এরকম ধরেছে আর একটাকে দেখাবার জন্য নানা কলকৌশল ও ভাষার কারিগরির আশ্রয় নিয়েছে। তুমি কিন্তু সমস্যাতেই ঝুলছ, দ্বন্দ্বের দোলনায় দুলছ। প্রকৃতি তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে। প্রকৃতি তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে আরও বুঝের প্রয়োজনীয়তা আছে, আরও অঙ্ক কষার প্রয়োজনীয়তা আছে। সাংবাদিক বলছে, আগে তারা যে ভুল অঙ্ক পরিবেশন করেছেন আমরা কি করে বুঝবো? ঠাকুর বলছেন, এতক্ষণ চিনির বিবরণী শুনলে চিনিটা কি সেটা বুঝতে পেরেছ? চিনি সম্বন্ধে তোমাকে যে বিবরণ দিলাম অতি চমৎকার, অতি সুমিষ্ট, খেলে তন্ময় হয়ে থাকবে। ভালো বললে কিছুই বলা হয় না। অতি ভালো, অতি সুমিষ্ট। পেয়েছো কিছু? কিছু পেলে আমার কথাতে? সাংবাদিক বলছে, আগে এইটুকুই পেয়েছি, অতি ভালো, অতি সুমিষ্ট। ঠাকুর বলছেন, আর কিছু পেয়েছো? সাংবাদিক বলছেন, আগে না, আর কিছু তো পাইনি। ঠাকুর বলছেন, এতগুলো শব্দ পেলে প্রায় 150 পৃষ্ঠা চিনির গুণগান করলাম। সেই আখ বাঁশের মতো দেখতে, আখের ক্ষেত এত বড়। সেই আখ কেটে আনা হয়, নিংড়ে রস বের করা হয়, তারপর জাল দেওয়া হয় নানা রকম মেশিনে। সেই রস ফেলে চিনি তৈরি করা হয়। আবার আখের রস জাল দিয়ে গুঁড়ো তৈরি করা হয়। চিনি দিয়ে কত রকমের খেলনা, কত রকমের পুতুল এবং লজেন্স, টফি ইত্যাদি তৈরি করা হয়। কি মিষ্টি, কি স্বাদ! কেউ কেউ আবার চিনির রস দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করে। কি ভালো লাগছে! সাংবাদিক বলছেন, আগে শুনতে খুব ভালো লাগছে। ঠাকুর বলছেন, শুনতে ভালো লাগছে, কিন্তু আসলটা কি? আসলটা যদি তোমাকে বুঝিয়ে দিই। প্রশ্ন করছেন। সাংবাদিক বলছেন, আগে তাহলে তো ভালোই হয়। ঠাকুর বলছেন, বেশ, জিহ্বাটা বের করো। আচ্ছা, চিনিটা জিহ্বার উপরে একটু দিয়ে দিলাম। এখন জিহ্বাটা ভিতরে নাও, কেমন লাগছে? সাংবাদিক বলছেন, বাহ। ঠাকুর বলছেন, এই একটা শব্দেই যথেষ্ট। 300 পৃষ্ঠার গ্রন্থখানি পাশে রেখে দাও, কোনো প্রয়োজন নেই, তবে একেবারে অপ্রয়োজনীয় বলা চলে না। গ্রন্থখানির একমাত্র প্রয়োজন ওর গুণগানের জন্য। এই যে লজেন্সটা জিহ্বার মধ্যে দিয়ে বললাম, চুষো তো, কেমন লাগছে? সাংবাদিক বলছেন, বাহ। ঠাকুর বলছেন, সমস্ত গ্রন্থতে চাই শুধু একটাই শব্দ, বাহ। একে ভাষায় ব্যক্ত করা চলে না, কিন্তু এই বাহ টা না পাওয়াতে এটাই অঙ্কে বাদ পড়ে গেল। হাতের এক বাদ চলে গেল। হাতের এক বা এটা বাদ পড়াতে এখন শুধু তার গুণগান চলছে। গুণগান মুখস্থ করলে কি পেট ভরবে? তোমার পেটে ক্ষুধা। তোমাকে বলা হলো অমুক বাড়িতে কি চমৎকার রান্নাবান্না হচ্ছে, বিরিয়ানি, পোলাও, মাংস, চাটনি, দই, রসগোল্লা, সন্দেশ, আরও কত কি। একেবারে সাংঘাতিক ব্যাপার। নাও, এখন 1 গ্লাস জল খাও। এই মুখ শুদ্ধিটা নাও। তোমার পেট ভরেছে তো? সাংবাদিক বলছে, আগে আমি খেলাম কোথায়? ঠাকুর বলছে, খেলে না, পেট ভরেনি? সাংবাদিক বলছে, আগে না, পেট তো ভরল না। ঠাকুর বলছেন, আমিও তো তাই বললাম, শুধু গুণগান করলে অথবা শুনলে পেট ভরবে না। আবার বলি, পৃথিবীর ইতিহাসে সমস্ত শাস্ত্রকার ও দার্শনিকদের সম্পর্কে সমালোচনা করলে আইনের আওতায় পড়তে হবে, তাই সে কথাটা বলছি না। কিন্তু এই পৃথিবীর ইতিহাসে যত দর্শন শাস্ত্র আছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় শাস্ত্র পাঠ করে পণ্ডিত হয়েছে। তুমি শাস্ত্র পাঠ করে বিশ্ববিখ্যাত পণ্ডিত হতে পারো,
রসটা কিন্তু পেলে না, স্বাদটা আর পেলে না। স্বাদ না পেয়ে বিবরণে আর বর্ণনায় জিহ্বার লালাই শুধু বের হবে, আর কিছু মিলবে না। বিবরণে আর বর্ণনায় পেট কিন্তু ভরবে না। যার জন্য আমরা এই যোগ বিয়োগ পূরণ আর ভাগ করে করে চলেছি। যেটা প্রয়োজন সেটা রাখবে, যোগ করবে, যেটা বিয়োগ করার, যেটা বাদ দেবার সেটা বাদ দেবে, যেটা পরিপূর্ণতায় রাখা প্রয়োজন সেটা পূরণ করবে। আর প্রয়োজন বোধে সমবণ্টনই হলো ভাগ। প্রত্যেকে ন্যায্য প্রাপ্য প্রত্যেককে ভাগ করে দাও। সমবণ্টনের অর্থ এই নয় যে একটা হাতিকে 4টা কলা গাছ খাওয়ালে আর একটা ছাগলকে 4টা কলা গাছ খেতে দিলে, তাহলে কিন্তু সমবণ্টন হলো না। প্রয়োজন বোধে সমবণ্টন করতে হবে। একটি ছাগকে 8 থেকে 10টি আম পাতা কাঁঠাল পাতা খেতে দেওয়া হলো। তাতে এটা মনে করো না ছাগ হাতির চেয়ে কম খায়। হাতি যদি বলে যে ছাগ আমার চেয়ে অনেক কম খায়, তবে হাতি তার খাতায় 0 পাবে। আবার হাতির পক্ষে একথা বলাও সমীচীন নয় যে আমি ছাগের চেয়ে অনেক বেশি খাই, সুতরাং আমার জন্য ব্যবস্থা অন্যরকম। হাতি শুধু একথাই বলবে যে আমার প্রয়োজনে, আমার শরীর অনুযায়ী আমি খাই, আর ছাগের যতটা প্রয়োজন ছাগ ততটা খায়। সুতরাং দুজনের খাওয়াই প্রয়োজন বোধে সমান। 2 বছরের বাচ্চা শিশু আর 50 বছরের ব্যক্তি নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে দুজনেই কিন্তু বলছে নিমন্ত্রণ বাড়িতে খেয়ে এলাম। বাচ্চা শিশু খেলো 1টি রসগোল্লা, আর ওই ব্যক্তি খেলেন 5টি রসগোল্লা। প্রয়োজন বোধে কারো থেকে বেশি কিন্তু কেউ খেলো না। সুতরাং ওর থেকে আমি বেশি খেলাম এ কথা বললে চলবে না। সমান ভাগ হলো, অর্থাৎ ভাগটা সমানই আছে যার যার প্রয়োজনে। এইভাবে প্রয়োজন বোধে সমবণ্টন হবে। বুঝতে পেরেছ? সাংবাদিক বলছে আগে হ্যাঁ। ঠাকুর বলছেন ছোট বয়সে মা পাঠিয়েছেন গোবর আনতে, কিছু গোবরের প্রয়োজন। ওই মাঠে গোটা 25 ছাগলও আছে। একটি ঘরে ওরা থাকে আর মাঠে চড়ে বেড়ায়, আবার প্রচুর গাভীও চড়ে বেড়ায়। আমি একটি ঠোঙার মধ্যে ছাগলের মলত্যাগের বটিকাগুলো ভরেছি, আর একটি পাত্রে গোবর নিয়েছি। আমি ভাবলাম আয় হলো। 25টা ছাগলের মলত্যাগের বটিকাগুলো ওর ওজন প্রায় 4-5 সের হবে। যাই হোক, 2টি পাত্র নিয়ে মায়ের কাছে উপস্থিত হলাম। মাকে বললাম এই নাও দুটো দিয়ে কাজ হবে। মা বললেন ওই ঠোঙাটার মধ্যে কি? আমি বললাম এইটার মধ্যে ছাগলেরটা আছে, আর গাভীরও এনেছি। মা মুচকি মুচকি হাসছেন আর ভাবছেন দেখো আমার ছেলের কাণ্ড। তিনি বললেন এটা দিয়ে তো কাজ হবে না। আমি বলি একই তো কথা, ছাগলেরও মলত্যাগ করেছে, গাভীও মলত্যাগ করেছে। ছাগলেও মলত্যাগ করেছে, গাভীও মলত্যাগ করেছে। আমার কাছে সব সমান। গুণগত দিক থেকে কার কী গুণ সেটা আমি ঠিক জানি না, তবে মল দিয়ে যদি পবিত্র হয় সবারটা দিয়েই পবিত্র হবে। আমার কথা শুনে মা হাসছেন আর বলছেন এটা ফেলে দিয়ে আয়। আমি আবার বলি কেন, গোবর দিয়ে কাজ হলে এটা দিয়ে হবে না কেন? মা বললেন তা হয় না, এটা ফেলে দিয়ে আয়। মায়ের কথায় ফেলে দিলাম। আমার কথা হলো গুণগত দিক থেকে যাই থাকুক না কেন সেটা হলো পরবর্তী কথা, কিন্তু নিয়মের দিক থেকে সবারটা সমান, সব সমতার সুরে গাঁথা। শরীরের নানা যন্ত্রপাতি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবারই প্রায় সমান, পার্থক্য প্রয়োজন বোধে। মানুষ মলত্যাগ করে, কুকুরে শিয়ালে খায় না। আমার একথা শুনে মা বললেন তোর ঘৃণা করে না? আমি বলি ঘৃণা একটা আলাদা বস্তু, তাহলে আমার সমতা রইল কোথায়? এই বাদাবাদিতেই আজ বিবাদ চলেছে। সাম্যের থেকে সমতার সুর হারিয়ে গেছে। সাংবাদিক যদি কখনো এমন সভা হয় যেখানে কুকুর, বিড়াল, শিয়াল, শকুনি ইত্যাদি সমস্ত পশু পক্ষী আমন্ত্রিত, সেক্ষেত্রে তাদের সবাইকেই আমার চেয়ার দিতে হবে। তারপর তাদের জিজ্ঞাসা করে যার যার খাদ্য পরিবেশন করা হলে প্রত্যেকের পছন্দ অনুযায়ী খাদ্য সংগ্রহ করতে হবে।
বিভিন্ন কনফারেন্সে দেশে বিদেশে ডেলিগেটরা আসে না? তাদের যার যার রুচি অনুযায়ী খাদ্য পরিবেশন করা হয় না? তারা সাপও খায়, ব্যাঙও খায়, নানান দেশের নানান ধরনের খাবার। এখন শিয়াল, শকুনি, কুকুর, বিড়াল ইত্যাদির খাবার পরিবেশনের দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, তবে সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য প্রত্যেকের খাবার আমাকে সংগ্রহ করতে হবে, আবার পরিবেশনও করতে হবে। আমার কথা হলো, যার যা খাদ্য তাকে তাই দিতে হবে। এই জীবজগতে প্রত্যেকের খাদ্য। কে কার খাদ্য তা বলছি না, কিন্তু এই খাওয়া খাওয়ি চলেছে প্রায় প্রত্যেকের মধ্যে। সাংবাদিক, মনে করো কোনো একটি মানব শিশু যদি শিশু বয়স থেকে বাঘের ঘরে বড় হতে থাকতো, তবে বাঘের খোরাকই তার খোরাক হতো। অথবা শকুনির কাছে থাকলে শকুনির খোরাকেই সে অভ্যস্ত হতো। কোনো বস্তু গ্রহণ করা বা না করা সম্পূর্ণ নির্ভর করে প্রচলিত ধারা থেকে। আমার সমতার সুর থেকে, আমার দিক থেকে এটাই পাচ্ছি যে কারো খাদ্যকেই অবহেলা বা অবজ্ঞা করা উচিত নয়। আমরা যেটুকু করি ধারাবাহিক একটা সংস্কার থেকেই সেটি করা হয়। অল্প বয়সে বাজারে গিয়ে শুটকি মাছ দেখলে নাকে কাপড় দিতাম। এখন ঘরে দেখতে পাচ্ছি শুটকি মাছ দেখলে প্রায় সবাই খুশি। হাটে বাজারে বহু জিনিস কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। সেটা বৈষম্যের মতো লাগলেও বৈষম্য নয়, সংস্কার। কিন্তু ভাবগত দিক থেকে, অঙ্কের দিক থেকে প্রত্যেকের খাদ্য এবং কোনো খাদ্যকেই ঘৃণা করে উড়িয়ে দেওয়া উচিত নয়। মনে পড়ে ছোটবেলায় একবার গিয়েছি মামার বাড়ি। এতদিন সকালবেলা দাদু লাঠি হাতে হাঁটছেন, আমিও তার সঙ্গে আছি। মামা বাড়িতে কার যেন পক্স হয়েছিল। পক্সের চুমটিগুলো তোলা হলে দাদু সেগুলো পুড়িয়ে দিতে বলেছিলেন, কিন্তু কেন যেন সেগুলো না পুড়িয়ে একটা ঠোঙায় ভরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। চুমটিগুলো যে পোড়ানো হলো না, ঠোঙায় করে জঙ্গলে ফেলে দিল, আমি সেটি লক্ষ্য রেখেছিলাম। সেদিন সকালবেলা দাদুর সঙ্গে হাঁটতে হাঁটতে দেখি একটা কাক ওই ঠোঙাটি নিয়ে এসে পরম আয়েসে পক্সের চুমটিগুলো খাচ্ছে। আমি চেঁচিয়ে বলে উঠি, দাদু, কাকের পক্স হলে কি হবে? দাদু আমাকে বলেন, এ কথা বলছো কেন দাদু? আমি বলি, তুমি যে বলেছিলে পক্সের চুমটিগুলো পুড়িয়ে ফেলতে, ওরা না পুড়িয়ে একটা ঠোঙায় ভরে ফেলে দিয়েছিল। আমি নিজে চোখে দেখেছি কাকটা সেই ঠোঙাটা এনে চুমটিগুলো খাচ্ছে। এখন কি হবে? আমার কথায় দাদু একটু হেসে বলেন, কিছুই হবে না, ওটাই ওর খাদ্য। আমি গভীরভাবে বিস্ময়ে ভাবতে থাকি, ওই চুমটি আমাদের ঘরে ছড়িয়ে পড়লে প্রত্যেকের পক্স হয়ে যাবে। আর কাকের কি হজম শক্তি! তবে আমরা যদি ছোটবেলা থেকে চুমটি খাওয়া অভ্যেস করতাম, তাহলে সেটাই আমাদের খাদ্য হতো। ছাগের মাংস, কাছিমের মাংস, শুয়োরের মাংস, গো-মহিষের মাংস থেকে প্রস্তুত ঔষধ আমরা গ্রহণ করছি প্রয়োজন বোধে। একভাবে না একভাবে সেই এক্সট্রাক্ট আমাদের গ্রহণ করতে হচ্ছে। সুতরাং কাক, শকুনি যেটা খায়, আমরাও প্রকারান্তরে সেই খাদ্য অনেকটা গ্রহণ করছি। তাই খাদ্য হিসাবে প্রত্যেকের খাদ্যকেই সম্মান দিতে হবে। ব্যবহারের দিক থেকে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ ঠিক করে নিয়ে মাত্রা ঠিক রাখতে হবে। ডোমদের কথাই চিন্তা করে দেখো, আমরা তো শ্মশানের আগুনে রান্না করে পিকনিক করতে পারবো না, কিন্তু তারা অনেকেই শ্মশানের ইট দিয়ে উনুন তৈরি করে চিতা থেকে জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে সেই আগুনে ভাত, ডাল, মাছ রান্না করে পরম তৃপ্তি সহকারে খাচ্ছে। এরকম দৃশ্য তো বিরল নয়। ডোমদের অনেক শিশু মৃতদেহের হাড় দিয়ে লুডোর গুটি তৈরি করে খেলা করে। ছাগল, পাঠা, গো, মহিষ কাটলে যেরকম মানুষের মৃতদেহ তাদের কাছে সেরকম। বহু মানুষের মৃতদেহের মধ্যে মৃতদেহের গায়ে মাথা দিয়ে তারা শুয়ে থাকতে পারে। আমাদের সকলের পক্ষে সেটি সম্ভব নয়। অনেকেই মৃতদেহ দেখলে ভয় পায়, এমনকি প্রিয়জনের মৃতদেহ নিয়ে একা একা থাকতেও ভরসা পায় না। কোনো কাজ
কেউ পারে, কেউ পারে না। তুমি যে কোনো বিষয়বস্তুকে গ্রহণ করলে বা করলে না, কিন্তু গণিতের দিক থেকে কষতে হলে সমতার দিকটা খেয়াল রাখবে। বুঝটা যদি সুরে সঙ্গত করে, অঙ্কের দিক থেকে যদি চর্চা করতে থাকে, তবে সবাই সব কিছু করতে পারে। সেই বিরাট ক্ষমতা এই দেহ গণিতের মাঝে আছে। চর্চা করে না বলেই নানা বিষয়বস্তুর মাঝে একটা বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের ফলেই যত বিবাদ। যেমন ইস্টবেঙ্গল আর মোহনবাগান, মাঠে হলো খেলা, কিন্তু দুই দলে এমন দলাদলি যে অনেক পরিবারে তার জেরটা ঢুকে গেছে। দুঃখের কথা কি বলবো, এই দলাদলি আর বৈষম্য চলেছে সমাজের সর্বস্তরে। এই দুর্ভোগে বাংলাদেশ পাঞ্জাব বিভক্ত হয়ে গেল। অঙ্ক কষতে কষতে কোথায় যেন মস্ত বড় ভুল হয়ে গেছে। বাংলাদেশ ভাগ হয়ে যাওয়াতে সেই মনস্তাপে ভুগছি আমরা। সাংবাদিক, কি যে কষ্ট, ভাষায় ব্যক্ত করা যায় না। সাংবাদিক বলছেন, ঠাকুর, আপনি দুই বাংলার মিল চান না? ঠাকুর বলছেন, যেটা অমিল হয়ে আছে সেটার মিল কে না চায়? কোন প্রয়োজনে, কোন স্বার্থে অমিল করে রেখেছে কে জানে। ব্যক্তির স্বার্থে করার দিয়ে দুই বাংলাকে ভাগ করে রেখেছে। একই বাংলা আজ পশ্চিম আর পূর্ব হয়ে গেছে, কিন্তু সবটা মিলেই তো বাংলাদেশ। দুই বাংলাকে এক করার জন্য যদি কোনো সূত্র খুঁজে পাওয়া যায়, তবে আমি প্রথম ব্যক্তি যে মিলনের জন্য এগিয়ে যাব। আজও আমরা এখানে আছি, কিন্তু মন পড়ে আছে ওই বাংলায়। মনটা এখনো ছেঁচায়। সাংবাদিক, আমি কি চাই জানো? আমরা সাম্যের সুরে, সমতার সুরে থাকতে চাই। ইউনিভার্সের মাঝে যোগ বিয়োগ পূরণ আর ভাগের মাধ্যমেই চলেছে এই সাম্যের সুর। আমি যেটা ভালোবাসি না, আর একজন তো ভালোবাসে। তাই আমি যেটা বিয়োগ করছি, বাদ দিচ্ছি, আরেকজন সেটি গ্রহণ করে যোগাযোগের সুরে যুক্ত হয়ে রইল। মাত্রা ঠিকই রইল। সৃষ্টির সুরে সুরে প্রতিটি সৃষ্ট বস্তুর মাঝে প্রায় সর্বত্রই চলেছে এই যোগ বিয়োগ পূরণ আর ভাগের খেলা। আমি এটা খাই না, আরেকজন তো খায়। আমি এই পোশাক পরি না, আরেকজন তো পরে। তাই প্রত্যেকের মর্যাদা আমাকে দিতেই হবে। আমি শিয়ালের মর্যাদা দেব, বিড়াল, কুকুর, শকুনি ইত্যাদি সকলের মর্যাদা দেব। তারপর মানুষের মর্যাদাও দেব। প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা দিয়ে তারপর আমার কাজ চালাবো। এটা আমার মনের মধ্যে রাখতে হবে, গাঁথতে হবে। প্রকৃতির আদর্শ লিপিতে এটাই সাধা ও গাথা। অঙ্কে ওজন সমান। 1 মণ লোহা দেখতে অল্প, আর 1 মণ তুলো পাহাড় প্রমাণ। এখন তুলা যদি লোহাকে বিদ্রুপ করে বলে, ওই বেটে বামুন, আমি তোকে ঢেকে মেরে ফেলতে পারি জানিস, তুই আর আমি কি সমান? তুলোর কথায় সামান্য হেসে লোহা বলছে, তুই যত বড় চেহারাই দেখাস, তুই তো ফ্যাটে মোটা হয়েছিস, ভিতরে ফাঁপা। তুই আর আমি ওজনে কিন্তু সমান, আমাদের দুজনের ওজন কিন্তু এক। তাই দেখা যাচ্ছে বাইরে আর চেহারা যাই থাকুক না কেন, ওজনের বেলায় অনেক ক্ষেত্রে প্রায় সমানই ধরতে হবে। সেই ওজনটা আমাকে বের করতে হবে। সমান সুরে গিয়ে সেই সুরটা বের করে আনতে হবে। এটাই আমার কর্তব্য। শাস্ত্রে গ্রন্থে নানা রকমের মতবাদে আজ কত রকমের ধর্ম প্রতিষ্ঠিত, কত বিগ্রহ মূর্তি, কত আশ্রম মঠ মন্দির পৃথিবীকে একেবারে ছেয়ে ফেলেছে। বলো তো, কেউ কিছু দেখেছে, কেউ কিছু পেয়েছে? সাংবাদিক বলছে, আজ্ঞে না, তেমন কিছুই তো শোনা যায় না। ঠাকুর বলছেন, তোমরা কেউ আত্মা দেখেছো, দেবতা দেখেছো, না বুঝেছো? ভারতবর্ষে কেউ কিছু বুঝেছে, কেউ কিছু পেয়েছে, কোনটা জেনেছে? সাংবাদিক বলছেন, আগে নানা বিবরণ আর বর্ণনায় কিছু কিছু জানানো হয়েছে। ঠাকুর বলছেন, এই কথাই বললাম, সব চীনের বিবরণ হয়ে গেছে, স্বাদ আর মিলল না। দেবতার বিবরণে বর্ণনায় পাতার পর পাতা ভরাট হয়ে গেছে। দেবতার ঘর বাড়ি হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে। দেবতার নাম গোত্র কোথায় থাকে, কি বলে, সব জানানো হয়ে গেছে। কে কোন পোর্টফোলিও নিয়ে আছে সব লেখা হয়ে গেছে। বিবরণের কোনো অভাব নাই।
সেই মতে এক একজন পোর্টফোলিও অনুসারে আমরাও তাদের আবাহন করে থাকি। কাউকে বলি আমার ধনের ভাণ্ডার পরিপূর্ণ করো, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে বলি আমাকে বিদ্যা দান করো, দেব সেনাপতি রূপে কার্তিকেয়কে বলি দেশ রক্ষা কল্পে আমাদের যুঝতে দাও, লড়াই করতে দাও। রণক্ষেত্রে ধনুর্বাণ ধারণ করে তুমি আমাদেরও ধনুর্বাণ ধরতে শেখাও, যেন আমরা অসুর বধ করতে পারি। গণেশকে গণদেবতাকে বলি তুমি সমস্ত দেশকে ঠিক করো, জাতিকে ঠিক করো, সবাইকে এক সুরে আনো। সমস্ত ঠিক, মানচিত্রে সব বর্ণনা আছে, কিন্তু এখন পর্যন্ত ঠিকানাটা কেউ পেল না। চিনিটা কীরকম জানলো না। এত বিবরণ আর বর্ণনা প্রায় সবটাই ফাঁকা আওয়াজ। চিনিটা জিহ্বায় দিলে এত কথার প্রয়োজন আছে? এত শাস্ত্র গ্রন্থের প্রয়োজন আছে? কয়জনে শাস্ত্র পড়ে? কয়জনে গ্রন্থ পড়ে? গ্রামে যাও, দেখে এসো ওরা গ্রন্থটা চোখে দেখেছে কি না। গ্রামাঞ্চলে গিয়ে দেখো তো, ওরা কথা বলে না, ওরা খায় না, ওরা কি ভালোবাসা তোমাদের কাছ থেকে শিখে আসে? ওরা ভালোবাসে না, বাল বাচ্চা রক্ষা করে না, ঘর বাড়ি রক্ষা করে না। কিন্তু ওরা তো সংখ্যা চেনে না, সংখ্যা বলতে পারে না, কিন্তু তাহলে কি হবে? ওরা জীবনের অঙ্কের স্বাদটা পেয়েছে, এই স্বাদ পেয়েছে বলেই সব করতে পারছে। কানে শুনলে বোবা হয় না, তার কথা বলার যন্ত্র তো সবই রয়েছে, কিন্তু শব্দটা কানে পৌঁছে না বলে প্রকাশ করতে পারছি না। আমরা তো একদিকে কালা হয়ে রয়েছি, এদিকে চোখে দেখছি মতে মতে নানাবাদে সাংঘাতিক ঠোকাঠুকি চলেছে। শাস্ত্রকারেরা এত পরিশ্রম করছেন, দার্শনিকরা এত পরিশ্রম করছেন, এত হাজার হাজার বছর যাবৎ গ্রন্থের পাহাড় হয়ে গেছে সমাজের বুকে, কিন্তু এই পাহাড় থেকে ঝর্ণার জল আর বইল না, মাউন্টেন থেকে ফাউন্টেন আর দেখলাম না। বৃষ্টির জলই পড়ল, তাতে সব চিপসে যাচ্ছে। আজ ধর্মের নামে যাগযজ্ঞ, পূজা পার্বণ, শান্তি সত্যায়নের নামে একদল ধর্ম ব্যবসায়ী অধিকাংশ মঠ মন্দির মসজিদ গির্জাতে ব্যবসা ফেদে বসেছে। ধর্মের নামে বিকৃতকারীরা এই যে দেবতার ধ্বনি দেয়, আত্মার ধ্বনি দেয়, এটা অসহায়দের সহায়তার বাণী, একটা টনিকের মতোই কাজ করে। এক ব্যক্তির কথা জানি, যৌবনকালে সে ছিল ফ্যাশন দুরস্ত মানুষ, দেবদেবতা মানত না এবং সর্বদা আলগা একটা প্রেস্টিজ নেবার চেষ্টা করত। দেবদেবতা, আত্মা, ধর্ম না মানা তাদের বেশিরভাগের মধ্যেই ছিল একটা ফ্যাশন। কিন্তু ক্রমে ক্রমে যৌবন গেল, স্বাস্থ্য গেল, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেল, শেষবেলা বেঁচে যে আছে সবাই মনে করছে গলগ্রহ। সেটা বুঝেও সে বেঁচে আছে, কিন্তু বলার কিছু নাই, এমন অসহায়। সেই বৃদ্ধ বয়সে বার্ধক্যের ভারে সে আর কুলকিনারা খুঁজে পাচ্ছে না। কোনো সভায় আর সভাপতি হতে পারছে না, লিখতে পারছে না, হাত কাঁপছে, মস্তিষ্কের চালনা শক্তি কমে গেছে, হতাশা নিরাশা মনের মাঝে বাসা বাঁধছে, চোখ দিয়ে জল পড়ছে। সে বুঝতে পারছে মরণের দিন ঘনিয়ে আসছে, আজ বাদে কাল মৃত্যুকে বরণ করে নিতে হবে। মনের এই অবস্থায় বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে বলে, হে ভগবান, যদি তুমি সত্যি থাকো আমাকে কৃপা করো। সেই ব্যক্তি তার নাতিদের বলছে, তোদের রামায়ণ মহাভারতে কি আছে একটু পড়ে শোনাতো। নাতিরা পড়ে পড়ে শোনায়, তখনও তার ভ্যানিটি রয়েছে। মনে মনে চিন্তা করে, আমরা তো এতকাল বলে এলাম ধর্ম মানি না, যারা মানছেন এইসব মহাকাব্য রচনা করেছেন তারা তো সব বিরাট বিরাট ব্যক্তি, কিছু না জেনে তারা কি ভুয়োই লিখলেন? একেবারে কিছু না পেলে এতটা লিখতে পারতেন না। নাতিরা তাকে বলে, তুমি ভগবানের নাম করো। সেই ব্যক্তি বলে, তাই তো দেখছি, অসহায়ের এটাই সম্বল। যৌবনের সেই ভ্যানিটি প্রেস্টিজ কোথায় চলে গেল? এইভাবে সে জীবনের গতি পাল্টিয়ে ফেলল। একজন প্রত্যক্ষদর্শীর দেওয়া বিবরণ থেকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো। রোগে শোকে বার্ধক্যে অসহায় অবস্থায় অনেকেরই এমন হয়।
এখানেও সেই ফাঁকা ও আওয়াজ। মন আর ভরল না। সত্য বস্তু এক বস্তু, তার একটু স্বাদই যথেষ্ট। আবার বলছি, সমস্ত জীবনটা এই যোগ বিয়োগ পূরণ আর ভাগের মাধ্যমে চলছে। ফ্র্যাকশন হচ্ছে কাটাকাটি, কাটাকাটি করে করে বাদ দিতে দিতে ফল গিয়ে হবে এক অথবা শূন্য, তারপর শূন্য আর এক। বড় একা হয়েই করছে যেন বিবাদ। শূন্য যেন বলছে, আমাকে শূন্য করে কেন রেখেছো? এক বলছে, আমি একটি মাত্র সংখ্যা হয়ে থাকতে রাজি নই, আমাকে শূন্যের সঙ্গে মিলিয়ে দাও। কথায় কথায় বলছি, রূপকের মাধ্যমেই ব্যাপারটি বোঝাতে চেষ্টা করছি। তোমরাও বুঝতে চেষ্টা করো। শূন্য যেন বলছে, আমার মূল্য কি নেই? আমি কি পথে পথে ঘুরবো, শূন্য হয়েই থাকবো? আমার কোনো অস্তিত্ব নেই, কোনো স্বীকৃতি নেই। সবাই আমাকে তাচ্ছিল্য করে। স্কুল কলেজে বিদ্যার্জনের ক্ষেত্রে শূন্য যে পায়, তাকে সবাই অবজ্ঞার চোখে দেখে। তাই আমার ফলটা যে শূন্য হলো, আমাকে তো সবাই অবজ্ঞার চোখেই দেখবে। আমার মূল্যটা কোথায়? সবাই জিজ্ঞাসা করে শূন্যকে, তোমার মূল্য কিভাবে বাড়তে পারে, তুমি চিন্তা করেছো? শূন্য বলে, আমার আগে একটা এক দিয়ে দাও, তাহলেই দেখবে আমার মূল্য বাড়বে। কি করে এক দেওয়া হবে তোমাকে? সবাই চিন্তিত হয়ে পড়ল। দেওয়া যাবে, আমি প্রমাণ করছি, শূন্য সদর্পে ঘোষণা করল। কি করে প্রমাণ করবে তুমি? সবাই শূন্যকে প্রশ্ন করে। শূন্য বলতে থাকে, কেন প্রমাণ দেওয়া যাবে না? শূন্য শব্দটা যখন আসলো, নিশ্চয়ই আগে এক আছে। এক না থাকলে শূন্য শব্দটা কেন আসবে? এখন শূন্য শব্দটা যখন আসলো, তখন শূন্যের মধ্যেই সব রয়েছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ সবই রয়েছে শূন্যে। একটি ডিম থাকলে বুঝে নিতে হবে হাঁস আছে। পুত্র থাকলে পিতা থাকবে, পিতা থাকলে পিতামহ থাকবে, এটা স্বতঃসিদ্ধ। অতএব শূন্য থাকলে তার একটা মূল্য থাকবেই। শূন্য আবার বলে, তাই বলছি যে একেবারে সঠিক হিসাবে বসাবে না। আনটিল আনলেস প্রমাণিত না হওয়া অবধি ইফ দিয়ে শূন্যের আগে একটা এক বসিয়ে নাও না। আনটিল আনলেস প্রমাণ না পাওয়া অবধি শূন্যের আগে একটা রাখবে। তারপর প্রমাণ যেদিন পাবে এক নাই, সেদিন না হয় আমাকে ছুঁড়ে ফেলে দেবে। বুঝতে পেরেছ? সবাই মাথা নাড়তে থাকে। শূন্য আরও বলে, এখন হাইপোথিসিস হিসাবে ইফ দিয়ে আমাকে ধরে নিয়ে একবার চিন্তা করে দেখো তো, কিছু না থাকলে কিছু কোত্থেকে আসে? একটা কিছু যখন আছে, দেখতে পাচ্ছ এই জগতের বুকে, এই শূন্যের বুকে, এই কিছুটা যখন শূন্যের বুকেই আছে, শূন্যে আশ্রয় করেই আছে, তখন তোমাদের ধ্যায়ের শূন্য মহর্নিশম বলতে আপত্তি কোথায়? আমাকে এত অবজ্ঞা করছো কেন? শূন্যের এই কথায় সবাই গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। শূন্য বলতে থাকে, কি হলো তোমাদের? দ্যাট শূন্য মহর্নিশম, আমি যদি এ কথা বলি, আপত্তিটা কোথায়? সবাই বলে, আপত্তি আছে, শূন্য তো, তাই আপত্তি হচ্ছে। তাহলে সাময়িক সমাধান করে দিচ্ছি। বলতে থাকে শূন্য, কি সমাধান করবে তুমি? আছে ধরে নাও। এক আছে ধরে নিয়ে তাকে প্রমাণিত করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য তোমরা অগ্রসর হও, তবেই জানতে পারবে ইয়েস অর নো। শূন্যের এই বক্তব্যে আর কেউ আপত্তি জানাতে পারল না। বুঝলে সাংবাদিক, এই বিষয়ে বলতে গেলে বলতে হয় অনেক কথা। সামান্য কিছু বললাম, আসলটাই বলা হলো না, পরে বলবো। সাংবাদিক বলছেন, আজ্ঞে, আপনার এই কথাটিও আমরা ছাপিয়ে দেব। ঠাকুর বলছেন, সে তোমাদের যা খুশি করো। যোগ বিয়োগ পূরণ আর ভাগ অঙ্ক কষে কষে জীবনের পথে চলো, তাহলেই ঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আজ এই থাক, সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।